এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কোথাও দাঁড়িয়ে সালাম চৌধুরী এখানে এনে আগন্তুক তাকে ছেড়ে দিয়েছে। উনি ঠিক ঠাউর করতে পারছে না জায়গাটা ঠিক কোথায়, তবে যে এইটা তারই ঘর সেইটুকু সে বুঝেছে। সালাম চৌধুরী অন্ধকারে ডানে বামে একবার তাকে অনুভব করলো আগন্তুক তার আশেপাশে রয়েছে। সালাম চৌধুরী তাৎক্ষণিক রয়েছে প্রশ্ন করল, কে তুমি? ওই পাশে থাকা ব্যক্তিটি কোনো জবাব দিল না। সালাম চৌধুরী অমনি ছ্যাঁচ্যাৎ করে উঠল। তার বাড়িতে এসে তার সঙ্গেই এটা কোন ধরনের রসিকতা! উনি তস্ত্র খেকিয়ে উঠল। ও এই ছেলে, কে তুমি? কথা বলছো না কেন? কি চাও? আমাকে এখানে ধরে আনলে কেন? তোমার মতলবটা কি? পাশ থেকে আগন্তুক ছেলেটা অনেকক্ষণ পর রিনরিনে কণ্ঠে শুধালো, শ্বশুরাব্বা, আমি সাইমন। আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না। আপনার সঙ্গে আমার মতলব আগে ছিল আপনার মেয়েকে বিয়ে করা, আর এখন মতলবটা হচ্ছে আপনাকে নানা ডাক শোনানোর। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো মতলব নেই। সাইমনের কণ্ঠ শুনে ক্রোধে বাক্যহারা সালাম চৌধুরী একটু ঘুণাক করে ভাবেনি রাত দুপুরে সাইমন তার সঙ্গে এমন রসিকতা করবেন। এরই মধ্যে সাইমন চৌধুরী মুঠোফোনের মৃদু আলো জ্বালিয়ে শ্বশুরকে শুধালো। আমার সঙ্গে আসুন। যা শুনে সালাম চৌধুরী খিটখিটে মেজাজে গর্জে উঠল। বেয়াদব ছেলে, আমি তোমার শ্বশুর হই, বন্ধু নই। তুমি আমার সঙ্গে মধ্যরাতে রসিকতা করছো? এগুলো কোন ধরনের অসভ্যতা? সাইমন বিপরীতে অত্যন্ত শান্ত কণ্ঠে শুধালো, আপনি চুপচাপ আমার সঙ্গে সাদে চলুন। সানামের অনেক বড় বিপদ। ছেলের নাম শুনতে সালাম চৌধুরী খানিকটা দমে গেলেন। ওনার রাগটুকু এবার দুশ্চিন্তায় পরিণত হয়েছে। উনি তাৎক্ষণিক বিচলিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে? কি হয়েছে সানামের? সাইমন চৌধুরী জবাব দিল না কিছুটি। বাঁকা হেসে সিঁড়ির একটা ধাপ এগোচ্ছে। এতক্ষণ তারা সিঁড়ির ঘরেই ছিল। সালাম চৌধুরীও দিকবেদিক শূন্য হয়ে সাইমনের পিছু নিল। এতক্ষণ ভাইজানকে খুঁজতে খুঁজতে রায়হান চৌধুরী সহ সকলে এখানে পৌঁছেছে। সালাম চৌধুরীকে ছোটাছুটি করতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে তানিয়া চৌধুরী শুধালো, কি হলো শানুর আব্বু, তুমি হঠাৎ রুম উধাও হলে? এখন আবার এত ছোটাছুটি করে কোথায় যাচ্ছ? এসব হচ্ছেটা কি? সালাম চৌধুরী কর্ণকুড়ে যেন এই সব পৌঁছলো না। লোকটা কিচ্ছুটি জবাব দিল না। এতে তানিয়া চৌধুরী খানিকটা চটে গেলেন। তাকে থামিয়ে পরশ বলল, আমু চলো আমরাও ছাদে যাই। তানিয়া চৌধুরী নাকচ করে দিলেন, কিন্তু সে কথা শুনল না পরশ। মায়ের হাত ধরে চটজলদি বাবার পিছু নিলেন। বাকিরাও কিছুটি না বুঝে ওদের অনুসরণ করলো। ছাদের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী। তার পেছনে ওরা সবাই। ওপাশ থেকে ছাদের দরজা আটকানো। এতে চিন্তিত হলেন সালাম চৌধুরী। দরজা কেন আটকানো? সানাম কোথায়? বাবা উসকুস কণ্ঠে ছেলেকে ডাকছেন বারংবার। ও সানাম, দরজা খোল বাবা, দরজাটা খোল। মুহূর্তেই বাকিরাও মুখিয়ে গেলেন। ওদের বুকের মাঝে ধাক্কা খেলো যেন। রাত্রি প্রিয়া অস্থির হলেন। মা কেঁদে ফেললেন। কেননা ইতিমধ্যে তারাও জেনে গেছেন সানাম চৌধুরী খুব বড় বিপদ। ওরা প্রত্যেকে অস্থির চিত্তে ডাকাডাকি করছেন সানামকে। অনবরত দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। ওদের এত চিন্তা আর অস্থিরতার মাঝেও পরশ সাইমন চুপটি করে দাঁড়িয়ে আছে এক কোনায়। তারা আস্তে ধীরে কিছু একটা আলোচনা করছে, যা লক্ষ্য করে ফুঁসে উঠল রায়হান চৌধুরী। পরশকে কিছুটি না বললেও ছেলের উপর সে মহা বিরক্ত। ভাইয়ের এত বড় একটা বিপদে ছেলের গা ছাড়া ভাব। উনি মুহূর্তে চটে গিয়ে ছেলেকে উদ্দেশ্য করেই বলল, তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সাইমন, কিছু একটা কর। ছেলেটা দরজা কেন খুলছে না? কি হলো ওর? সাইমন আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ছাদের থেকে অনেকগুলো আতশবাজি শব্দ হলো। আচমকা শব্দে বড়রা লাফিয়ে উঠল। মামুনির কোলে বসে পূর্ণ কেঁদে ফেললো। আর ঠিক তখনই ওপাশ থেকে দরজাটা খুলে গেল। সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে সবার আগে ছাদে পা রাখলো। আচমকা ওদের মাথার উপর দিয়ে গোলাপের অজস্র পাপড়ি পড়তে লাগলো। রঙিন আলোতে ছাদ চমক করে উঠল, যেন এক অদ্ভুত মহাদেশে ওরা প্রবেশ করেছে। বয়স্ক বাবা মায়ের চোখে মুখে রাজ্যের বিস্ময় আর আনন্দের ঝলক। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন সালাম চৌধুরী এসে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু আওয়াজ করলো, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা।
ছেলের পাগলামি দেখে সালাম ও তানিয়ার চোখে জল এসে গেল। সংসারের চাপে বয়সের ভারে তারা তো ভুলেই বসেছিল যে আজ তাদের বিবাহ বার্ষিকী। এভাবে ঘটা করে তারা কখনো বিবাহ বার্ষিকী পালন করেনি। এই বয়সে ছেলের অনাকাঙ্ক্ষিত সারপ্রাইজে ওরা দুজনেই বাক্যহারা স্তব্ধ। অনেকক্ষণ পর ওরা দুজন নিঃশব্দে ছেলেকে দুপাশ থেকে জাপটে ধরল। সানাম চৌধুরী মৃদু হেসে দু হাতে বাবা মাকে আগলে নিল। এরপর দুজনের হাত ধরে নিয়ে গেলেন ছাদের মাঝখানে। ওখানে ছোট্ট একটা টেবিলের উপর কেক রাখা রয়েছে, যার চারপাশে মোমবাতি জ্বলছে। মুহূর্তেই বাকিরাও হইচই করে উঠল। এতক্ষণের সবার দুশ্চিন্তা যেন কোলাহল আর আনন্দে পরিণত হলো। যদিও বাকিরা জানতো গতকাল ওদের বিবাহ বার্ষিক, কিন্তু সানাম চৌধুরী যে ওদের সবাইকে এভাবে চমক দিবে ওরা স্বপ্নেও ভাবেনি। সানাম চৌধুরীর এই প্ল্যান সম্পর্কে শুধু জানতো সাইমন আর পরশ। পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তটা তাদের জন্য সত্যি অসাধারণ। তার একে অপরকে দেখে হাসলেন, যেন পুরো পৃথিবী তাদের চারিপাশে ঘুরছে। সানামের ভালোবাসা ও যত্নের স্পর্শে পুরো ছাদ উজ্জ্বল হয়ে উঠল। নানা রঙের বেলুনগুলো উঠতে লাগলো, সেগুলো ফুলের পর সাজিয়ে দেওয়া ছিল, যেন আকাশে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে। সানাম হাসি মুখে বেলুনগুলোর দিকে তাকিয়ে তার বাবা মাকে অভিভূত দেখছিল। মনে হচ্ছিল যেন এই দিনটি তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। এমন আনন্দের উৎসব ছাদে সবার মুখে হাসি আর হৃদয়ে ভালোবাসা। এরই মধ্যে নিঃশব্দে সানাম চৌধুরী রাচিপের হাতটি ধরে শুধালো, সারপ্রাইজ পেয়েছেন বৌজান? পছন্দ হয়েছে কি? এরকম হার্ট অ্যাটাক করার সারপ্রাইজ কেউ কাউকে দেয় নেতা সাহেব? আর একটু হলেই তো আমি অ্যাটাক ফ্যাটাক কিছু একটা করে ফেলতাম। সানাম চৌধুরী হাসলো। সবার অগোচরে পেছন থেকে আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরল। রাত্রিপ্রিয়া অল্প স্বল্প এসে সানাম চৌধুরী চুলগুলো এলোমেলো করে দিল। এরপর মানুষটার সুখের রাজ্যে দাঁড়িয়ে পড়ল। ইউ আর ট্রুলি অ্যামেজিং লিডার। পূর্ণকে নিয়ে সুখের মাঝে কেটে গিয়েছে গুনি গুনি তিনটে দিন। এটির মধ্যে ফিডিং করানো ছাড়া ছেলেকে ছুতেও পারে না পরশ। সবাই যেন ভাগাভাগি করে নিয়েছে পূর্ণকে। ছেলেটাও মিশে গিয়েছে সকলের মাঝে, যা দেখে নীরব চোখ জোড়ায় পরশের। এক সময় এই বাচ্চাটাকে নিয়ে কত চিন্তা ছিল তার, কিন্তু আজ এই বাচ্চাটা যেন সকলের চোখের মণি। এই তো আজ সকালে পূর্ণকে নিয়ে কোথাও বের হয়েছে সানাম চৌধুরী। অনেকক্ষণ হয়ে গেল ওরা এখনো ফিরছে না, যা দেখে পরের বাসা থেকে সামনে বের হলাম। ছেলে ও ভাইকে খুঁজতে খুঁজতে বাড়িতেই চলে গেল। আচমকা দূর থেকে পূর্ণকে এক মহিলার বুকে দেখে বুক কেঁপে উঠল পরশের। মহিলাকে দেখে মনে হচ্ছে সাদামাটা কোনো এক বস্তিতে থাকেন, কিন্তু উনি চৌধুরী বাড়ির বাগান বাড়িতে এলেন কি করে? উনি কেন পূর্ণকে ওভাবে জড়িয়ে আছেন বুকে? কি উনি? পূর্ণর সঙ্গে ওনার কি সম্পর্ক? ওই মহিলা ছাড়া তো আশেপাশে কেউ কোথাও নেই। উনি কি ছেলে ধরে নাকি অন্য কেউ? পরশের অজানা ভয় বক্ষস্থল ভারী হলো। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হলো। নানান ভাবনা চিন্তার মাঝে দৌড়ে এসে ছেলের কাছে গেল। এক ঝটকায় ছেলেকে আগন্তুক মহিলার থেকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরলো। একরকম মহিলাটির উদ্দেশ্যেই বলো। কে আপনি? মহিলাটি কোনো উত্তর দিল না। তার চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছিল। আচমকা পরশকে দেখে মহিলাটি যেন ত্রাসে জড়সড় হয়ে গেল। পরশের সন্দেহ হলো মহিলাটিকে আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল একবার। না, আগে পিছিয়ে একে দেখেছে বলে তো মনে হয় না, কিন্তু কে উনি? পরশ এবার কঠিন স্বরে প্রশ্ন করলো। কে আপনি? এখানে এলেন কি করে? আমার ছেলেকে ভেবে ধরেছিলেন কেন? আপনার মতলবটা কি? হ্যাঁ, ছেলে ধরো নাকি? মধ্যবয়স্ক মহিলাটি তৎক্ষণাৎ কিছুটি বলল না। অনেকক্ষণ পর পরশের মুখের দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে পাল্টা একদম ভিন্ন প্রশ্ন জুড়ে বসল। কেমন আছো পরশ? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনিও না। আপনি আমায় চেনেন? কুচকে সন্ধিয়ান কণ্ঠে অগপটে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল পরশ। মহিলাটি সেসব প্রশ্নের জবাব দেওয়ার আগ্রহ দেখালো না, বরং সে পরশের দিকে তাকে রয়েছে মলিন হাসল। তার এই হাসির ধরন বড় অদ্ভুত, যেন হাসির মাঝে লুকিয়ে আছে দারুণ রহস্য। পরশের কপালে গোটা 15 ভাঁজ পড়ল। মহিলাটির গা ছাড়া ভাব তার পছন্দ হল না। আচমকা পরশের মাতৃত্ব কেমন কু ডাকলো। সে তস্রপনুকে করে তুলে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরলো। উনি কি চাচ্ছে এখানে? কেনই বা এলেন? ওদের মা ছেলেকে কিভাবে চেনেন? ওদের সাথে ওনার কি সম্পর্ক? নাকি ওনার মনে কোনো খারাপ চক্রান্ত চলছে? পরশের মস্তিষ্কে এরকম কত শত প্রশ্ন। মহিলাটি যেন অকপটে ওর মন পড়ে ফেলল। সে মলিন কণ্ঠে আকুতি করল।
আমি খারাপ মানুষ নই মা, আমার কোনো উদ্দেশ্য নেই। তুমি অহেতুক ভয় করো না আমায়। আমি তোমাদের দুজনকেই কিছুক্ষণ দেখে এখান থেকে বহু দূরে চলে যাব। ও মা, তোমার ছেলেটাকে আমায় আরেকটু ছুতে দেবে? কত অসহায় শোনানো সেই চাওয়া। পরশ কি বলবে ভেবে পাচ্ছে। আচমকা পেছন থেকে পরশের আগে আগে সালাম চৌধুরী সুতালো। ওসবের আর প্রয়োজন নেই কোনো। আপনি এখন চলে যান এখান থেকে। আপনি যা চেয়েছিলেন আমি দিয়েছি। এরপর যেন আপনার ছায়াটাও পূর্ণের আশেপাশে না পড়ে। মহিলাটির 1 মিনিটও সময় ব্যয় করলো না পূর্ণ ও পরশের দিকে একবার আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেল। যাওয়ার আগে সানামকে শুধু একবার বলে গেল, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ সানাম। এই পৃথিবীতে আমার আর কিচ্ছুটি চাওয়ার নেই। উনি সরে যেতে পরশ ভাইয়ের কাছে জানতে চাইল, উনি কে? সানাম ভাই, তুমি ওনাকে চিনো? সালাম চৌধুরী কিচ্ছুটি বলল না। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি বা বলবে সে? এইটা বলবে উনি মুশফিকের মা। এটা শোনার পর কি পরশ ঠিক থাকবে? না না, থাকবে না। কাঁদবে, ভয় গুটিয়ে যাবে অতীতের সেই কালো অধ্যায়, আবার বুকের মাঝে দাগ কাটবে। যে উত্তর মানুষের মনে বিষণ্ণের ভার নামায়, সে উত্তর অজানাই থাক না। সালাম চৌধুরী অমনি চেপে গেল বোনের কথা। একটিবারের জন্য বলল না উনি পূর্ণের দাদি। 6 মাস আগে কারাগার থেকে ছাড়া পেয়েছে তাহেরা জিন্নাত। তার পরিবার বলতে যা ছিল সবই এখন কারাগারই রয়েছে। তারা ওখানেই থাকবে। অসুস্থ মহিলা সর্বহারা হয়ে একাকে আশ্রয় নিয়েছে বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমের খরচ সানাম চৌধুরী বহন করে। উনি মুশফিকের মা জেনেও তাকে সেখানে আশ্রয় দিয়েছে স্বয়ং সানাম চৌধুরী। প্রত্যেক পরিবারেরই একজন কোমল হৃদয়ের মানুষ থাকে। তাহেরা জিন্নাতও সেই রকম নরম মনের মানুষ। স্বামী ভক্তিকে স্বামীর দাস বানিয়ে মুখ বন্ধ করে রেখেছেন মেয় সাহেব। নিরীহ মানুষটা গোটা জীবন স্বামী সন্তানের সমস্যায়, অন্যায়, পাপকে মুখ বুজে সহ্য করেছেন। সেই গোটা জীবনের প্রাপের প্রায়শ্চিত্ত করেছেন শেষ বয়সে। ওই যে নিয়তি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এরপর জীবনের শেষ ইচ্ছে হিসেবে পূর্ণকে একটাবার দেখার আকুতি জানিয়েছেন, মিনতি করেছেন সালাম চৌধুরী। এ বেলায় আর কঠোর হলেন না, নিজ দায়িত্বে সেই ইচ্ছে পূরণ করেছে। এইসব কিছুটি কি আদৌ কেউ জানে? জানবে না। একটি কাকপক্ষীয় জগতে আমাদের কত কিছুই তো অজানা থাকে। এটাও থাক না। হুশ করে এই শ্বাস চালো সানাম চৌধুরী। কথা ঘোরাতে পূর্ণকে ডাকলো, মামা এসো, আমার কাছে এসো। সানাম 2 হাতে মেলে ধরলো। পূর্ণ লাফিয়ে মামার গলা জড়িয়ে ধরল। সানাম চৌধুরী অমনি বাচ্চাটাকে স্নেহ আদরে ভরিয়ে দিল। পূর্ণকে আদর করতে করতে সানাম চৌধুরী ওইখান থেকে চলে গেল। পরশ হতাশার শ্বাস ফেলল। সানাম ভাই তার থেকে কিছুটি লুকাতে চাইছে। এখন শত প্রশ্নগুলো সানাম ভাই উত্তর দিবে না। পরশ আবার লম্বা শ্বাস টানল। পরে মুহূর্তে এইসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিল মেয়েটা। থাক না এসব, এত বাবার কি আছে? যেখানে একটা সানাম চৌধুরী রয়েছে সেখানে পরশের তো ভাবাভাবির কি দরকার? উনি কি ওর পর আজীবন? যে ভাই ওদের সকলের ভালোটাই চেয়েছে, তার উপর আবার কিসের কথা? পরশ গাছাড়া দিয়ে গুটি গুটি পায়ে ফুল বাগানের দিকে চলল। এখানে পৌঁছাতে তার মনটা ভরে গেল। চারপাশে বাহারি ফুলের সুগন্ধ ছড়িয়েছে। পরশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিছু ফুলের কোমল পাপড়ি ছিল। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। থেমে গেল নিজের লাগানো সেই পুরনো বেলি ফুল গাছটার কাছে। এখানে এসে তার মন আরো ফুরফুরে হয়ে উঠল। কতগুলো দিন পর সে নিজের পছন্দের ফুলগুলো ছুঁতে পারছে। পরশ আবেশে ফুলগুলোকে স্পর্শ করে চোখ বন্ধ করলো এবং গম্ভীর নিঃশ্বাস নিল। মৃদু বাতাস এসে তার শরীরকে ছুঁয়ে দিল। সেই সঙ্গে মনটা বাতাসের মতো শীতল হলো। আচমকা পেছন থেকে কারো অদ্ভুত গান শুনে চোখ তুলে তাকায় পরশ। মুহূর্তেই দেখা গেল নয়ন ভাইয়ের হাসি খুশি মুখ। লোকটার সঙ্গে সেই 3 দিন আগে পরশের এয়ারপোর্টে একবার দেখা হয়েছিল। ও সাইমন ভাইয়ের সঙ্গে সেদিন রাতে নয়ন ভাইও এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল তাকে। তখন অল্প স্বল্প আলাপ হয়েছিল। এরপর আর তাদের দেখা সাক্ষাৎ হয়নি। হঠাৎ নয়ন ভাইকে এখানে দেখে নিজের পাশাপাশি দেখে খানিকটা অস্বস্তি হচ্ছিল পরশের। এরই মধ্যে নয়ন পরশের আরেকটু কাছে ঘেসে দাঁড়ালো।
দুষ্টি স্বরে পুনরায় গেয়ে উঠল। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভোমরা কুল সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। নয়ন ভাইয়ের বেসুরে গান শুনে নাক ছিটকিয়ে সরে গেল পরশ। কিয়ৎক্ষণ ওর মুখের দিকে তাকে অদ্ভুত কণ্ঠে পরশ শুধালো, আপনি বকাটেপনা করছেন নয়ন ভাই? অ্যাডভোকেট নয়ন খান এত বকে গেল কবে? তুমি যাওয়ার পর। নয়নের অকপট উত্তর। পরশ আর কিচ্ছুটি বলে না। খানিকটা বিরক্তি নিয়ে সরে গেল ওইখান থেকে। আবারও নিজের মতো করে ফুল দেখতে মনোযোগী হলো নয়ন। বুকের মাঝে হাত বেঁধে সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই তার এতদিনের তৃষ্ণার্ত চোখ দুটো ঠায় আটকে রইল প্রেয়সীর মুখপানে। সেই কিশোরী উড়নচণ্ডী পরশ এখন আর নেই। সে এখন পরিণত একজন নারী। তার গাঢ় চোখগুলোতে অভিজ্ঞতার ছাপ। তার মুখের ক্রিমাকিক রূপে একটি নতুন আলো ঝলমল করছে। আগের চেয়েও এখন সে আরো বেশি আকর্ষণীয়। একটি আত্মবিশ্বাসের চাদর তার চারিপাশে মোড়া। তবুও মেয়েটার গোলকাল মুখটা এত মায়া। আচমকা নয়নের বুক ধুরু ধুরু করে উঠল। নয়নের চোখে গভীর অথচ ভেতরে গভীর এক আবেগ ফুটে আছে। তার মনে হচ্ছে পরশের গোলগাল মুখটি যেন সূর্যের প্রথম রশ্মিতে জ্বলজ্বল করছে। চারপাশের ফুলগুলো যেন তাদের উপস্থিতিতে সজীব হয়ে উঠছে। বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে। তারই মাঝে পরশ দাঁড়িয়ে শুভ্র গোলাপ ছুঁয়ে দিচ্ছে। নয়নের মনে হচ্ছে কোনো এক শুভ্র কন্যা শুভ্র গোলাপের পাশে দাঁড়িয়ে আছে। নয়ন আচমকা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো, বিড়বিড় করলো, উফ, এই মেয়েটা কি আমায় মারতে চায় না? এরপরও দুরু দুরু বুকে হাত চেপে নয়ন চোখ খুলে প্রেয়সীর দিকে তাকায়। নয়ন যখন পরশের দিকে তাকায় তার চোখে এক অদ্ভুত মোহ। পরশের মিষ্টি হাসিতে হৃদয়ের প্রতিটি স্পন্দন বেড়ে যায়। রোদেলা সকাল, পাখির গান সবকিছু মিলিয়ে যেন এক রোমান্টিক জাদু সৃষ্টি করেছে। নয়ন আনমনে এগিয়ে গেল পরশের খুব কাছে। আচমকা গাছ থেকে একখানা ফুল ছিঁড়ে পরশের কানে গুজিয়ে দিল। পরশ চমকালো, নয়নের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি করছেন নয়ন ভাই? নয়ন হাসলো, কিচ্ছুটি না বলে দ্রুত ওর পাশ থেকে সরে গেল। এবার যেন মেয়েটাকে একদম শুভ্র কন্যার মতো লাগছে। ফুলের কানে ফুল। নয়ন তৃপ্ত চোখে একবার পরশকে দেখে গোলাপের দিকে তাকিয়ে শুধায়, গোলাপ? বলো শুভ্র গোলাপ, কে বেশি সুন্দর, তুমি নাকি আমার গোলাপ? আপনি যেন নিজের ভাষায় উত্তর দিল, নিঃসন্দেহে তোমার গোলাপ। নয়ন বিজয়ী হাসল, আনমনে জড়বস্তুটিকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ লিটল হোয়াইট রোজ। নয়নের অদ্ভুত কাণ্ড গোলগাল চোখে চেয়ে দেখছিল পরশ। সে এক পর্যায়ে চিন্তিত ভঙ্গিতে জানতে চাইল, আপনি কি অসুস্থ নয়ন ভাই? আমি ভীষণ অসুস্থ কচি। কি হয়েছে? নয়ন এবারে জবাব দিল না। পরশের চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। পরশের এতে ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে এই দিক ওই দিক তাকিয়ে মৃদু কণ্ঠে জানতে চাইল, ওইভাবে তাকিয়ে আছেন কেন নয়ন ভাই? কি দেখছেন এত? তোমাকে দেখছি। এইভাবে তাকিয়ে আমাকে দেখার মতো কি আছে? অনেক কিছু আছে। পরশ আর কিছুটি বলল না, ওইখান থেকে তস্র সরে গেল। তার কেমন কেমন যেন লাগছে। বক্ষস্থলে আচমকা আচমকা ঠুস ঠুস আওয়াজ হচ্ছে। পরশ একরাশ ভোতা অনুভূতি নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উদ্যত হলো। আকস্মিক নয়ন ভাই এসে তার সামনে দাঁড়ালো। পরশ কিচ্ছুটি বুঝে ওঠার আগেই তার উড়ন্ত ছোট চুলগুলো কানের পাশে গুজে দিল নয়ন। পরশ যেন কেঁপে কেঁপে উঠল। নয়ন সেই দিকে তাকে শুভ্র হেসে বলল, তুমি সেই অরবিন্দ? ভ্রমর যেন আমার সঙ্গী, প্রেমের রঙে রাঙা আমার স্বপ্নের ফুলরানী। পরশ আচমকা রেগে গেল, কটমট কণ্ঠে শুধালো, আপনি কি আমার সঙ্গে ফ্লার্ট করছেন নয়ন ভাই? করছি। নয়ন ভাইয়ের ভাবলেশীন জবাব শুনে পরশের গা জ্বলে গেল। মানুষটার মধ্যে গা ছাড়া ভাব, কথায় কথায় হাসছে। তার এই হাসির ধরন বড্ড অদ্ভুত। মানুষটাকে ঠিক
বুঝে উঠতে পারছে না পরশ। নয়ন ভাই তো এমন ছিল না। হঠাৎ ছেলেটার এত বকে আচরণের জন্য খুব বিরক্ত বোধ করলো পরশ। লোকটাকে কিছু কড়া কথা বলতে কেউ বলতে পারলো না। পরশ ফুস করে শ্বাস টানলো। একটা চাপা রাগ নিয়ে ওইখান থেকেই সামনে এগোলো। এক পা দুপা এগুতে আচমকা নয়ন ভাই পেছনে ফিরে থেকে তার হাত ধরে ফেলল। পরশ মৃদু চমকালো। পরক্ষণে মেয়েটার সহ্য সীমা অতিক্রম হলো। সে বেশ দিয়েছিনি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, এসব কি হচ্ছে নয়ন ভাই? হাত ছাড়ুন। কথায় ছোঁয়াছুঁই আমার পছন্দ নয়। নয়ন ছাড়ল না। ওর হাতটা বরং আরো একটু শক্ত করে চেপে ধরল। রয়েছে পরশের সামনে এসে হঠাৎ শুথালো। আমায় বিয়ে করবে ফুলরানী? পরশ তেড়ে বেগুনে জ্বলে উঠল। এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, অসম্ভব। মুহূর্তেই এতক্ষণে শান্ত ছেলেটা অশান্ত হয়ে উঠল। এই রিজেক্ট শোনার জন্যই কি সে এতগুলো বছর মেয়েটার জন্য অপেক্ষা করেছে? বারন্ত এক বিয়ের উপযুক্ত যুবকের 3টি বছর অপেক্ষার কি 4টে খানিক কথা? বাবা মা কি তাকে বিয়ে করানোর জন্য কম চেষ্টা করেছে? কারোর কথা কি শুনেছে সে? কখনো শুনেনি তো। একমাত্র এই মেয়েটাকে নিজের করে পেতে বছর পর বছর, দিনের পর দিন সে অপেক্ষা করেছে। আজও মেয়েটা তার সিদ্ধান্তে অটল। সে কি ফেল না, পচা কোনো জড়বস্তু? তাকে কি ভালোবাসা যায় না? কি নেই তার? সবই আছে তো। তবু কেন মেয়েটার তার প্রতি এত অনীহা? সে এমন কি চেয়েছে? একটু তো ভালোবাসাই চেয়েছে। এইটাও কি বেশি কিছু? মেয়েটা সবার বেলা এত উদার, তার বেলা কেন এত কঠোর? আচমকা ক্রোধে ফুঁসে উঠল নয়ন। পরশকে এক ঝটকায় নিজের কাছে এনে ফেললো। এরপর মেয়েটার কোমর খামচাদের হিস হিস কণ্ঠে পুনরায় শুধালো, আমায় বিয়ে করবে না তুমি? বলো, করবে না? নয়ন মেয়েটার কোমর এত জোরে চেপে ধরলো যে ব্যথায় পরশের চোখে জল চলে এলো। তার থেকেও নয়নের এরকম বাজে স্পর্শে গা গুলিয়ে এলো। মুহূর্তেই মেয়েটা কঠোর হলো। নয়নের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো। কঠিন স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করব না নয়ন ভাই, কখনো না। আমি অপেক্ষা করেছি। আমি মানা করেছি। তবুও করেছি, কারণ আমি তোমায় ভালোবাসি। শতর ঝড়ঝাপটার পরেও তোমাকে নিচের করে পেতে চাই। আমি চাই না। না চাইলেও তুমি আবার হও। ভালোবাসতে হবে না ভাই, তবুও আবার হয়ে থেকে যাও। কত অসহায় কারো কণ্ঠস্বর নয়নের। পরশের বড় মায়া হলো। মানুষটাকে পাওয়া কি যোগ্যতা আছে তার? কিছুটি নেই। সে যে শূন্য উড়ন্ত ফানুষ। তবু এই মানুষটা তাকে একতরফা ভালোবাসে। তাকে কি করে ঠকাবে পরশ? নিজের ছন্ন ছাড়ার রং চটা জীবনটা কি করে তার ঘাড়ে চাপায়? সমাজ কি বলবে? এই মানুষটা যে তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করে। পরশ তো এভাবেই একা একা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ছেলেকে নিয়ে দিব্য আছে। সব থেকে বড় কথা, সে একজন মা। তার নতুন সংসার হলে পুণ্যের কি হবে? দ্বিতীয় সংসারের পুণ্য কি কে ওরা ভালো চোখে দেখবে? ছেলের কথা ভাবতে পরশ কঠোর হলো। সিঙ্গেল মায়েদের এত নরম হলে হয় না। মা হওয়া কি এতটাই সহজ? সন্তানের সুখময় ভবিষ্যতের জন্য কত মাই তো নিজের আস্ত জীবনটা বিসর্জন দেয়। সেও না হয় দিবে, আর অপর মানুষটাও যোগ্য সঙ্গী নিয়ে সুখে থাকলো। ব্যাস, জীবন তবু সুন্দর। পরশ এসব ভেবে ভেবে অনেকক্ষণ পর ঠান্ডা মেজাজে বলল, আপনি আমায় জোর করতে পারেন না নয়ন ভাই। আমি আপনাকে অপেক্ষায় বেঁধে রাখিনি, না কখনো কথা দিয়েছি। প্লিজ আমায় বারবার বিরক্ত করবেন না। নয়নের বুকের মাঝে হাতুড়ির ন্যায় কিছু একটা বিঁধলো। তার বড় নিজের জন্য মায়া হলো। নিজেকে অসহায় লাগলো। সে শূন্য চোখে অনেকক্ষণ পরশের মুখের দিকে তাকিয়ে রইল। আচমকা পরশকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছেড়ে দিল। মনে মনে কঠিন সিদ্ধান্ত কষল নয়ন। না না, সে আর বেহায়ের মতো বারংবার ভিক্ষা চাইবে না কাউকে। মানুষটা যখন তাকে বুঝলই না, থাক না সে নিজের মতো করে। ভালোবাসা কি আর জোর করে হয়? হয় না তো। হলে কত একতরফা ভালোবাসা পূর্ণতা পেত। অনেক হয়েছে। তার থেকে বরং নয়ন নিজের রঙহীন একতরফা প্রেম ভালোবাসা নিয়ে দূরে কোথাও চলে গেল। এদেশ থেকে এই মানুষটার চোখের সামনে থেকে আজীবনের জন্য দূরে কোথাও চলে যাবে সে। যেতেই হবে। ঠিক ততটা দূরে যতটা দূরে গেলে কেউ আর তাকে চাইলেও খুঁজে পাবে না।
আত্মসম্মান বিসর্জন দিয়ে কারণ করুণার পাওয়ার থেকে একতরফা বিষাদ শ্রেয়। নয়ন হনহনিয়ে ওইখান থেকে চলে গেল। পরশ ভেজা চোখে সেদিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নয়ন ভাই এতটা জোরে তাকে ধাক্কা দিয়েছে যে তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তবুও নয়নের তার দিকে ফিরেও তাকালো না, একটি বারের জন্য না। এর মধ্যে কোথা থেকে যেন রাত্রি পেয়ে এলো। পরশকে ঘাসের উপর পড়ে থাকতে দেখে বিচলিত হলো মেয়েটা। কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা নিয়ে জানতে চাইল, কি হলো পরশ, পড়লি কি করে? পরশ খানিকটা চমকে উঠলো, নিজেকে সামনে রয়েছে জবাব দিল। পরশ এই শাড়িতে বেঁধে গিয়েছি। ইস, ব্যথা পাসনি তো? মাথা নাড়িয়ে না বোঝালো। রাত্রিপ্রিয়া চট জলদি বোনের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলা। পরশ গোপনে ভারী দীর্ঘশ্বাস ছিল। পরপর নিজেকে সামলে গা ঝাড়া দিয়ে রাতের হাত ধরে উঠে দাঁড়ালো। আজকের এই গল্পটা না হয় আড়ালেই থাক না কিছু না পাওয়া। গোধূলির প্রথম লগ্ন। চৌধুরী বাড়ির মেয়ে বউরা সবাই একত্রে বসে আছে লিভিং রুমে, হাতে চায়ের কাপ, তাদের মুখে হাসি আর গল্পের স্রোত যেন অবিরাম। মেয়েরা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছে, পুরনো স্মৃতি, নতুন রান্না আর মাঝে মাঝে মজার ঘটনা। ছোট্ট পূর্ণ খেলনা নিয়ে পাশেই বসে আর পরশও সেখানে তাদের কথায় মুগ্ধ হয়ে মাঝে মাঝে ছোট মন্তব্য করছে। গোধূলির কোমল আলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে আর চায়ের মিষ্টি গন্ধ চারপাশে ভাসছে। বাইরে গাড়ির শব্দ ও শহরের ব্যস্ততা থাকলেও এই মুহূর্তে যেন এক অন্যরকম শান্তি বিরাজ করছে। এই সন্ধ্যায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠেছে। ওরা সবাই যখন হেসে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক সেই সময় অস্থির চিত্তে চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করলো নয়নের বাবা মা। ওনাদের দেখে ওরা হাসি থামিয়ে দিয়ে শান্ত হলো। তানিয়া চৌধুরী তৎক্ষণাৎ নয়নের মা নুরির কাছে জানতে চাইল, কি হয়েছে ভাবি, আপনাদের এত অস্থির লাগছে কেন? নুরি কিছুটি জবাব দিল না। আচমকা বসে থাকা পরশের পায়ের কাছে বসে কেঁদে ফেললো নুরি। এরপর ভেজা কণ্ঠে আওড়ালো, তুমি আমার ছেলেকে ফেরাও মা, ফিরিয়ে আনো আমার নয়নকে। ও বাড়ি থেকে চলে গেছে, এ দেশ ছেড়েছে। একমাত্র ছেলে আমার, ও ছাড়া কেউ নেই আমার। ও ছাড়া কিভাবে থাকবো আমি? ওনার কথায় উপস্থিত সবাই চমকালো। মায়ের বয়সী একজন মহিলাকে নিচে পায়ের কাছে বসতে দেখে আচমকা কেঁপে উঠল পরশ। অস্বস্তিতে বসা থেকে উঠে দাঁড়ালো সে। নুরির কাছ থেকে কয়েক পা সরে গিয়ে উদ্বিগ্নতার সাথেই বলল, কি করছেন আন্টি? দেখি উঠুন উঠুন, এখানে বসুন। আপনি আমাকে এভাবে লজ্জা দিবেন না। নুরি উঠল না একদম। ছেলের আজীবনের জন্য দেশ ছাড়ার সিদ্ধান্তে মানুষ উন্মাদ হয়ে আছেন। মা অকপটে পুনরায় আবারও কাকুতি মিনতি করে বলল, তুমি আমার ছেলেকে মেনে নাও পরশ। আমার ছেলেটা তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসে। ওর মা হয়ে আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমাকে নিজের ছেলের জন্য ভিক্ষা চাইছি। তুমি আমার খালি হাত ফিরিয়ে দিও না মা। পরশ মৃদু হাসলো। নিজের ছেলেটাকে কোলে তুলে নিয়ে চনমনে গলায় বলল, আমিও তো একজন মা আন্টি। মায়েরা সন্তানদের জন্য নিজেকে সবার আগে ত্যাগ করেন। আপনি যেমন আপনার ছেলের জন্য ভাবছেন, আমি আমার ছেলের কথা ভাবছি। আমাদের সবার মা হওয়ার অনুভূতি একই এবং সন্তানের সুখ ও সুরক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত। নুরি উঠে দাঁড়ালো, আশাহত চোখে স্বামীর মুখের দিকে তাকালো। মোশাররফ খান তাকে নীরবে আশ্বাস দিয়ে শান্ত হতে বললেন। পরপর পরশের উদ্দেশ্যে বলল, তুমি যেমন আছো তেমন ভাবেই তোমাকে আমাদের ছেলের বউ হিসাবে মেনে নিতে আমাদের আপত্তি নেই পরশ। আমাদের কাছে তোমার ছেলে ভালো থাকবে, আমরা সবাই মিলে বাচ্চাটাকে ভালো রাখবো। কখনো বুঝতে দেব না আমরা ওর আপন নই। সরি আঙ্কল, আমাকে ক্ষমা করবেন। পরশ মাথা নিচু করে বলল। এরপর তস্ত্র নিজের ছেলেকে নিয়ে ওইখান থেকে চলে গেল। মেয়েটা এভাবে মুখ ফিরিয়ে নিল ভাবতে নুরি আঁচলে চোখ মুছল। শেষ চেষ্টা হিসেবে তানিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর গলায় বললেন, আপনি কিছু বলবেন ভাবি? আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন? তানিয়া চৌধুরীর সবটা বুঝতে অনেকক্ষণ লাগলো। সবটা বুঝতে পেরে উনি মৃদু কণ্ঠে বলেন, মেয়ে না চাইলে আমি কি করতে পারি ভাবি? মেয়ের উপর তো আর জোর করে সিদ্ধান্ত চাপাতে পারি না। ও না চাইলে আমাদের করার কিচ্ছু নেই। চৌধুরী বাড়ির পুরুষ সদস্যগণ কর্মস্থল থেকে এখনো কেউই ফেরেনি। কথা বলার মতো আর কাউকেই না পেয়ে আশাত হয়ে
মোশাররফ খান ও নুরি চৌধুরী গৃহ থেকে চলে গেল। যদিও প্রথম পরশকে খানবাড়ির একমাত্র বউ করতে আপত্তি জানিয়েছেন মা, বিভিন্ন কৌশলে ছেলেকে বুঝিয়েছে। এরপরও যখন দেখলো ছেলে তার কথাতেই অটল, তখন বাধ্য হয়ে মত দিয়েছে। বাবা মা দুজনেই। আর যখন দেখলো সেই ছেলে নিজের না পাওয়া ভালোবাসার জন্য দেশ ছাড়ছে, তাদের ছাড়ছে, তখন আর মাথা ঠিক রাখতেই পারেননি। স্বামীকে নিয়ে দ্রুত ছুটে আসে চৌধুরী বাড়ির আঙিনায়। এখানে এসেও হতাশ হতে হলো। আহারি ছেলেটা এবার ওদের ছেড়ে বহু দূরে চলে যাবে। চাইলো আর ছেলেটাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। ভাবতেই আঁচলের মুখ চেপে ফুপিয়ে উঠলেন মা।